এবারের আইপিএলটা রান ফোয়ারার, রান উৎসবের, এবং সেইখানে সবচেয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে দুটো দল, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ। এই আইপিএলে 41টা ইনিংস, দলীয় ইনিংস আর কি, 200+ হয়েছে। তার মধ্যে 6টা ইনিংস কলকাতা নাইট রাইডার্সের, 6টা ইনিংস সানরাইজার্স হায়দ্রাবাদের। এই দুটো দলই কিন্তু আইপিএল এর লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। 20 পয়েন্ট নিয়ে কেকেআর, 17 পয়েন্ট নিয়ে এসআরএইচ। এবং এই দুটো দল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 8টায় পরস্পরের মুখোমুখি হচ্ছে প্রথম কোয়ালিফায়ারে। এই ম্যাচটাতে যারা জিতবে তারাই চলে যাবে ফাইনালে, যারা হারবে তাদেরও ফাইনালে যাওয়ার আরেকটা চান্স থাকবে, এলিমিনেটর ম্যাচের বিজয়ীর সঙ্গে তারা খেলবে। কিন্তু যখন এই দুটো দল, এরকম বিস্ফোরক বিধ্বংসী ব্যাটিং শক্তির দুটো দল পরস্পরের মুখোমুখি হচ্ছে, তখন কি আরও একটা রান উৎসবের প্রত্যাশা করা যায়? নাকি এইখানটাতে বাদ সাধতে পারে ম্যাচের ভেন্যু, উইকেট? শেষ পর্যন্ত গিয়ে এই লড়াইটাতে ফেভারিট আসলে আপনি কোন দলটাকে বলবেন? আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন। যেটা বলছিলাম যে দুটো দল, কেকেআর এবং এসআরএইচ, দুটো দলের মূল শক্তির জায়গা হচ্ছে গিয়ে তাদের ব্যাটিং, বিস্ফোরক ব্যাটিং, এবং সেই ব্যাটিংয়েরও সবচেয়ে বড় শক্তির জায়গা তাদের ওপেনিং। কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে দেখুন, ফিল সল্ট এবং সুনীল নারায়ণ প্রায় প্রতিটা ম্যাচেই তাদেরকে বিস্ফোরক শুরু এনে দিচ্ছেন। সুনীল নারায়ণ তো এই আইপিএলে নিজেকে যেন একেবারে নতুন করে তিনি আবিষ্কার করেছেন। তিনি এখন পর্যন্ত 467 রান করেছেন, এবং সেটাও 182 স্ট্রাইক রেটে। এই সমান 182 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ফিল সল্টও, তিনি 435 রান করেছেন। ফলে বুঝতেই পারছেন যে এই টপ অর্ডার বা এই দুই ওপেনারের উপরে কলকাতা নাইট রাইডার্স কতটা নির্ভরশীল। হ্যাঁ, তাদের পরেও যে একেবারে নির্ভরশীল ব্যাটসম্যান নেই তা না। শ্রেয়াস আয়ার রয়েছেন, মানে ভেঙ্কটেশ আয়ার রয়েছেন, সেখানে রিঙ্কু সিং রয়েছেন, যদিও এবারের আইপিএলটা তার খুব ভালো জানে, আন্দ্রে রাসেল রয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে এই ওপেনিং পার্টনারশিপের উপরে তারা অনেক বেশি নির্ভর করেছে, এবং এই প্রথম পর্বটা যে তারা শেষ করেছে টপে থেকে, তাতে এই ওপেনারদের ভূমিকাটাই, নারেন সল্টের ভূমিকাটাই সবচেয়ে বেশি। সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিংটা যে ওই বিধ্বংসী ব্যাটিংয়েরও ভিত্তিটা তাদের দুই ওপেনারই। সেই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। অভিষেক শর্মা এইবারের আইপিএলে নিজেকে তো একেবারে নতুন করে চেনাচ্ছেন। 467 রান তিনি করেছেন, এবং সেটা 209 স্ট্রাইক রেটে। ট্রাভিস হেড, তার যে ওপেনিং পার্টনার, তিনি 533 রান করেছেন, এবং সেটা 201 স্ট্রাইক রেটে। দেখেন আইপিএল স্ট্যান্ডার্ডটা কোথায় চলে গেছে। কলকাতা নাইট রাইডার্সের দুই ওপেনার এত রান করেছেন 182 স্ট্রাইক রেটে, সেটা সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার তাদের চেয়েও বেশি রান করেছেন, এবং সেটা 200+ স্ট্রাইক রেটে। ফলে এই জায়গাটাতে, এবং তাদের পরের দিকের ব্যাটিং লাইন আপের শক্তিটাও আসলে অনেক বেশি, স্পেশালি এখানে হেনরিক ক্লাসেনের মতো একজনের উপস্থিতির কারণে। সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বলছি, তিনি টুর্নামেন্টের মাঝ পর্যায়ে একটুখানি মনে হয় ফর্ম হারিয়ে ফেলেছিলেন, আবার শেষের দিকে গিয়ে সেটা ফিরে পাওয়ার ইঙ্গিতটা দিচ্ছেন। ফলে সানরাইজার্স হায়দ্রাবাদ এই জায়গাটাতে একটুখানি তাদের ওপেনারদের উপরে অনেক নির্ভরশীল থাকলেও, এই জায়গাটাতে তারা স্পেশালি ক্লাসেনের উপস্থিতির কারণে তারা এখানে একটুখানি এগিয়ে থাকবে কলকাতার চেয়ে। কলকাতার সংকটের জায়গাটা দেখুন, বেচারারা এই মুহূর্তটা ম্যাচের এই মানে টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ সময় তারা হারিয়ে ফেলেছে ফিল সল্টকে। হারিয়ে ফেলেছে মানে ন্যাশনাল ডিউটিতে ফিল সল্ট চলে গেছেন। ফলে এইখানটাতে তাদের সুনীল নারায়ণের সঙ্গে ওপেনার হিসেবে রমনেন্দ্র গুরবাজকে এখন খেলাতে হবে। গুরবাজ ক্লিক করে গেলে তো ফাইন, কিন্তু এই পুরো টুর্নামেন্টে ফিল সল্ট যেভাবে সার্ভিসটা দিয়েছেন, সেইটা কি এরকম ম্যাচে এসে গুরবাজ করতে পারবেন? এটা একটা বড় প্রশ্নের জায়গা। কলকাতার আরেকটা অসুবিধার জায়গা হচ্ছে তাদের শেষ দুইটা ম্যাচ খেলতে না পারা। মানে 11 তারিখে তারা মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ জিতে প্লে অফে কোয়ালিফাই করাটা নিশ্চিত করলো। তারপরে যে দুটো ম্যাচ হয়েছে, সেই দুটো ম্যাচ হয়েছে মানে হওয়ার কথা ছিল, বৃষ্টিতে ভেসে গিয়েছে। ফলে ওই দুটো ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়া প্রায় 10 দিন ধরে খেলার বাইরে রয়েছে কলকাতা। এইটা এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে গিয়ে তাদেরকে আসলে হ্যাম্পার করতে পারে। দুই দলের ব্যাটিং এর কথা বললাম, ব্যাটিং ফায়ার পাওয়ারে আসলে আপনি কাউকে এগিয়ে পিছিয়ে রাখতে পারবেন না। এখন ফিল সল্ট না থাকার কারণে, আর হচ্ছে কি ওই মানে কি বলছে ক্লাসেনের আবার এই জায়গাটাতে এসআরএইচে থাকার কারণে হয়তো বা এখানে সানরাইজার্স হায়দ্রাবাদকে ব্যাটিং শক্তিটা কিছুটাই আপনি এগিয়ে রাখতে পারেন। কিন্তু বলি,
বোলিংয়ের কথা কি বলবেন? বোলিংয়ে দুই দলের পেস বোলিংয়ে কিন্তু প্রায় সমানে সমানে। এইখানটাতে ধরেন সানরাইজার্স হায়দ্রাবাদে তাদের প্যাট কামিন্স রয়েছেন, যিনি হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে তাদের নটরাজন রয়েছেন, ভুবনেশ্বর কুমার রয়েছেন। সো এই পেস বোলিং লাইন আপটা বেশ কম্প্যাক্ট। আবার কলকাতা নাইট রাইডার্সের দেখেন মিচেল স্টার্ক টুর্নামেন্টের শুরুটা তার ভালো হয়নি, মোটেই ভালো হয়নি, কিন্তু সেই গুরুত্বপূর্ণ ম্যাচে খুব মানে ডিফারেন্স মেক করে দেওয়াটা তো তার অনেক পুরনো অভ্যাস। সো এখানে মিচেল স্টার্ক রয়েছেন, আন্দ্রে রাসেল রয়েছেন, হার্ষিত রানা রয়েছেন, ফলে পেস বোলিংয়ে কিন্তু দুই দলকে খুব একটা আলাদা করার উপায় আমার কাছে মনে হয়নি। কিন্তু স্পিন বোলিংয়ে ক্লিয়ারলি এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, কারণ তাদের এখানে সুনীল রানা রয়েছে, বরুণ চক্রবর্তী রয়েছে, এবং এই স্পিন বোলিং ডিপার্টমেন্টটা দিয়ে দুই স্পিনার দিয়েই এই ম্যাচটাতে কলকাতা নাইট রাইডার্স কিন্তু বাজিমাত করে ফেলতে পারে। এই দুটো দল যে মুখোমুখি হয়েছিল একটা ম্যাচে, যেখানে এই টুর্নামেন্টে দুই দলের জন্য যেটা হচ্ছে টুর্নামেন্ট ওপেনার ছিল, সেইখানটাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 4 রানে ম্যাচটা জিতে নিয়েছিল। 208 তারা করেছিল, সানরাইজার্স হায়দ্রাবাদ 204-এ আটকে গিয়েছিল। ইনফ্যাক্ট যদি আপনি টুর্নামেন্টের কথাটা বলেন, যে এই সানরাইজার্স হায়দ্রাবাদের ওই ব্যাটিং লাইন আপটা, ব্যাটিংয়ের যে বিস্ফোরণটা, সেটা অনেক বেশি 2023 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার ব্যাটিংটাকে মনে করিয়ে দিচ্ছিল। সাউথ আফ্রিকা যেমন ওই ওয়ার্ল্ড কাপে 300 350 রান করাটা একটা হ্যাবিট বানিয়ে ফেলেছিল, কিন্তু আগে ব্যাটিং করে চেস করতে গেলেই তাদের একেবারে ব্যাপক গড়বড় হয়েছে, এবং লাস্টে গিয়ে তো মানে ভারতের কাছে যাচ্ছে দেবে হেরে তারা টুর্নামেন্ট থেকে ওইটা বিদায় নিয়েছে। ফলে এই জায়গাটাতে আপনি যদি মানে দেখেন, তাহলে হচ্ছে গিয়ে ওই সানরাইজার্স হায়দ্রাবাদেরও টুর্নামেন্টে ওইরকম শুরুটা ওইরকম হচ্ছিল অনেকগুলো ম্যাচে, তবে লাস্ট ম্যাচটাতে গিয়ে তারা আবার কিন্তু 213 214 রান চেস করে কিন্তু তারা জিতে গিয়েছে, এবং এইটা তাদেরকে নিঃসন্দেহে একটা কনফিডেন্স দেবে। আর কলকাতা নাইট রাইডার্সেরও টুর্নামেন্টের শুরুতে চেস করাতে একটু সমস্যা ছিল, কিন্তু পরবর্তীতে গিয়ে সেই জায়গাটাতেও তারা আসলে কারেক্ট করেছে। আর এই ম্যাচটা যেখানে খেলা হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের, সেই জায়গাটাতে দেখা গেছে এইবারের আইপিএলে যে 6টা ম্যাচ হয়েছে, সেখানে 4টা ম্যাচে পরে ব্যাটিং করে দল জিতেছে। ফলে টসে জিতে ক্যাপ্টেন, যে দলের ক্যাপ্টেন টস জিতবে, তিনি যদি হচ্ছে গিয়ে চেস করার সিদ্ধান্ত নেন, সেটাতে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। এই স্টেডিয়ামটার উইকেটটা কেমন হবে সেটা একটা বিরাট প্রশ্ন, এবং সেটা ম্যাচের আউটকাম নির্ধারণে খুব বড় একটা রোল প্লে করতে পারে বলে আমার কাছে মনে হয়। আহমেদাবাদে যেটা আমরা দেখেছি, যদি ব্ল্যাক সয়েলের উইকেটটা হয়, সেক্ষেত্রে এটা অনেক বেশি স্পিনারদের সাহায্য করে, ব্যাটিংটা কঠিন হয়ে যায়। আবার এই জায়গাটাতে যদি হচ্ছে রেড সয়েলের উইকেট হয়, সেটা আবার একটুখানি পেসারদের সাহায্য করে, অনেক বেশি ব্যাটসম্যানদের সাহায্য করে, তখন 200+ 220 রান হওয়াটা মানে ওই রানটা আসলে হয়েই যায়, দেখেছি আমরা সেটা। ফলে এখানে কিরকম উইকেটে খেলা হবে, উইকেটের ওই বিহেভিয়ারটা কেমন হবে তার উপরে নির্ভর করছে। যদি স্পিন ফ্রেন্ডলি উইকেটে খেলা হয়, নিঃসন্দেহে কলকাতার এইচ থাকবে। আর যদি হচ্ছে গিয়ে একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলা হয়, তাহলে আমার কাছে মনে হয় যে সানরাইজার্স হায়দ্রাবাদের আসলে এইচ থাকবে, তারা আসলে কিছুটা এগিয়ে থাকবে। এখন দুই দলের যে মুখোমুখি লড়াইটা হয়েছে এই আইপিএলে, সেই আইপিএলে কলকাতা নাইট রাইডার্স জিতেছে। দুই দলের যে প্রথম পর্ব শেষে, লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিল, সেইখানে কলকাতা নাইট রাইডার্স 1 নম্বরে রয়েছে, হায়দ্রাবাদ 2 নম্বরে রয়েছে। সো সবকিছু আসলে ইন্ডিকেট করছে কলকাতা নাইট রাইডার্সই এই ম্যাচটা জয়ের জন্য ফেভারিট, এবং তারা আসলে ফাইনালে চলে যাবে, প্রথম দল হিসেবে ফাইনালের টিকিটটা পেয়ে যাবে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়, যে উইকেটটা যদি একেবারেই ওইরকম ব্ল্যাক সয়েল স্পিন ফ্রেন্ডলি উইকেট 160-70-এর উইকেট না হয়, তাহলে আমার কাছে স্লাইটলি, মানে আপনাদের অনেকের বিপক্ষে গিয়ে বলছে, স্লাইটলি হলেও আমার কাছে মনে হয় যে এগিয়ে থাকবে সানরাইজার্স হায়দ্রাবাদ, স্পেশালি তাদের ওই বিস্ফোরক ব্যাটিং পাওয়ার জন্য, এবং স্পেশালি কলকাতার লাইন আপটাতে তাদের ওই ফিল্ড সল্ট না থাকা এবং গত 10 দিন না খেলার জন্য, এই দুইটা ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে এই ম্যাচটাতে। সেই গুরুত্বপূর্ণ দুইটা ফ্যাক্টর উইকেটের সহায়তা নিয়ে কলকাতা হচ্ছে গিয়ে জয় করতে পারে। যদি সেটা না হয়, তাহলে আমার কাছে মনে হয় সানরাইজার্স হায়দ্রাবাদই ফাইনালে যাওয়ার জন্য স্লাইটলি ফেভারিট। ধরেন 51% আমি বলবো সানরাইজার্স হায়দ্রাবাদ, 49% কলকাতা নাইট রাইডার্স। আমি আইপিএল এর প্রথম দল হিসেবে ফাইনালে খেলছে, তাই সানরাইজার্স হায়দ্রাবাদ, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন ও এডেন মার্ক্রামকে আবার খেলায় কিনা তারা এই ম্যাচে দেখার বিষয়। সো এই দলটাকেই আমার কাছে মনে হয় ফাইনালে খেলার ক্ষেত্রে একটুখানি 51-49% আসলে এগিয়ে ফেভারিট। আপনি কারোর সঙ্গে একমত নাকি আপনি মনে করছেন প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে উঠবে কলকাতা নাইট রাইডার্স? আপনার মতামতটা জানাবেন নাকি?